চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। এই হলো দুষ্টু রামলাল। তার অত্যাচারে গ্রামের লোক অতিষ্ঠ, ভয়ে কিছু বলতে সাহস করত না। তার বৈমাত্রেয় বড় ভাই শ্যামলাল গ্রামের জমিদার কাছারিতে কাজ করত এবং নিজের জমিজমা তদারক করত। এই হলো শ্যামলালের স্ত্রী নারায়ণী। যে বছর বিয়ে হয়ে আসে সেবার রামের বিধবা মায়ের মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ২.৫ বছরের শিশু রাম এবং এই মস্ত সংসারের দায়িত্ব নারায়ণীর কাঁধে তুলে দিয়ে যান। নারায়ণীর বয়স তখন মাত্র ১৩। সেই থেকে নারায়ণী ছিল রামলালের সব কিছু। এই রামলাল এখন ১৪। এবছর চারিদিকে জ্বর হচ্ছিল। নারায়ণীও জ্বরে পড়ল। ৩-৪টে গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারের ভিজিট ২ টাকায় চড়ে গেল। এমনই একদিনে রাম বাড়ির উঠোনের একধারে পেয়ারা তলায় বসে পাখির খাঁচা তৈরি করছিল। বাড়ির দাসী নৃত্যকালী ডাক্তার ডাকতে গিয়েছিল। ফিরে এসে বলল, আজ নীলমণি ডাক্তার পাশের গ্রামে যাবে, সেখানে ৪ টাকা ভিজিট পাবে, এখানে আসতে পারবে না। আমিও না হয় ৪ টাকাই দেব। টাকা আগে না প্রাণ আগে? যা যা, তুই ওই চামারটাকে ডেকে আন। তুই থাক নে তো, আমি যাচ্ছি। ওগো, রামকে আটকাও। ও রাম, মাথা ঘাস আমার। যাসনি, লোকি ভাইটি আমার, যাসনি। কেন তুমি ওকে যেতে দিলে? দেখো দেখো কি কাণ্ডটাও করে আসবে। আমি কি করব? তোমার বারণ শুনলে না, আর আমার বারণ শুনবে? বৌদির জ্বর সারে না কেন? আমি কি করব? ওষুধ তো দিচ্ছি। ছাই দিচ্ছ? পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয়? পচা ময়দার গুঁড়ো তো নিতে আসিস কেন রে? হ্যাঁ, তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন বারবার? এদিকে আর ডাক্তার নেই তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। তুমি ছোট জাত, বামুনের মান মর্যাদা জানো না তাই বলে ফেললে। আমার দাদা কারোর পায়ে ধরে না। আসার সময় বৌদি মাথার দিব্যি দিয়েছে, নইলে দাঁতগুলো একেবারে সব ভেঙে দিয়ে ঘরে যেতাম। শোনো, ভালো ওষুধ নিয়ে এক্ষুনি এসো, দেরি করবে না। আর আজ যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আমবাগান করেছো, বেশি বড় তো হয়নি, এক কুড়ুলের এক গায়ে এক একটা কাঠ হবে। একটা গাছও আর রাত্রিরে থাকবে না। কাল এসে ওই শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, আর দেরি করো না। ভালো ওষুধ লুকোনো টুকোনো যা আছে তাই নিয়ে যাও। ও রাম ঠাকুর যা বলে গেছে তা করেই কিন্তু ও ছাড়বে। আমি থানার দারোগার কাছে যাব, তোমরা সবাই সাক্ষী। সাক্ষী? সাক্ষী কে দেবে ডাক্তার বাবু? আমার তো কুইনাইন খেয়ে কান ভো ভো করতেছে। রাম ঠাকুর কি যে সব বলে গেল তা ভালো শুনতেও পেলুম না। আর দারোগা কি করবে? ও দেবতাটি দেখতে ছোট, কিন্তু ওই ছোকরার দলটি কিন্তু ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না। ও সব আমরা পারবো না।
ওনাকে সবাই ভয় পায়, তার চেয়ে যা বলে গেছে তাই করোগে। ইয়ে কি বলো তোমরা? হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। হ্যাঁ, ওই রামলালকে চটানো কি বুদ্ধিমানের কাজ হবে বাবা? না না না। সাক্ষী দিবি না তোরা? তবে দূর হ এখান থেকে। মরে গেলেও কাউকে ওষুধও দেব না। দেখি দেখি তোদের কি গতি হয়। গোবিন্দ, গোবিন্দ, এদিকে আয়, খাতা ধরবি আয়। ও রাম, রাম আয় না, একবার এদিকে আয়। এখন আসতে পারবো না, কাজ করছি। আয় বলছি শিগগির আয়। উফ, যাচ্ছি। ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো রাম? হ্যাঁ, কি বললি তাকে? আসতে বললুম। শুধু আসতে বললি, আর কিছু বলিসনি তো? হ্যাঁ, বল না কি বলেছিস তাকে, বল না বাবা। ডাক্তার আসছেন, ডাক্তার আসছেন। দেখি মা, নাড়িটা দেখি। বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওরটি তো আমায় 2 দিনের সময় দিয়েছে। এর মধ্যে তোমার জ্বর না সারলে ও আমার ঘরে আগুন লাগিয়ে দেবে। ওর ওই রকমই মুখের কথা। আপনি ওর কথায় কিছু মনে করবেন না ডাক্তার বাবু। লোকে বলে ওর একটা দল আছে, তাদের নাকি যেই কথা সেই কাজ। তাতেই বড় ভয় হয় মা। আমরা তো শুধু ওষুধই দিতে পারি, প্রাণ তো দিতে পারি না। ওহ, ও ছোড়া একদিন জেলে যাবে তা জানি, কিন্তু সেই সঙ্গে আমায় না যেতে হয় সেটাই ভাবছি। ডাক্তারবাবু, এই যে আপনার ভিজিট 4 টাকা। সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা। তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না। ও বেশ আমার নেই, বুঝলে শ্যামলাল? টাকা তো 2 দিনের, কিন্তু ধর্মটা চিরদিনের। আজ চলি তাহলে মা জাননী। এরপর কিছুদিনের মধ্যেই নারায়ণী সুস্থ হয়ে উঠল। সংসার আবার আগের মতো চলতে লাগলো। কিন্তু মাসখানেক পর নারায়ণীর মা দিগম্বরী তার 10 বছরের কন্যা সুরধুনীকে নিয়ে নারায়ণীর কাছে এসে থাকতে শুরু করল। দিগম্বরী রামকে সহ্য করতে পারতেন না। এভাবেই চলছিল। একদিন সকালবেলা রাম একটা 2-3 হাত লম্বা অশ্বত্থ গাছের ডাল নিয়ে উঠোনের মাঝখানে পুঁততে যাচ্ছিল। রান্নাঘরের সামনে বসে দিগম্বরী মালা জপতে জপতে সব দেখছিল। হঠাৎ বলল, এই দেখো, এই দেখো, হতচ্ছাড়া মুখ পোড়াটা কি করছে? দেখো দেখো। অসৎ গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো। মাস্টার মশাই বলেছে অসতের ছায়া খুব ভালো। এই গোবিন্দ, যা যা ঘটি করে জল নিয়ে আয়। ভোলা, এই ভোলা, মোটা থেকে একটা বাঁশ কেটে আন, বেড়া দিতে হবে, নইলে গরু বাছুরে আবার খেয়ে নেবে। উঠোনের মাঝখানে অসত্য গাছ, এমন চিষ্টি ছাড়া কাণ্ড বাপের জন্মে দেখিনি বাবা। আই হতচ্ছাড়া, ফেল ফেল বলছি ওই গাছ। দেখ নারানি, দেখ তোর দেওরের কাণ্ডটা একবার নিজের চোখে দেখ। উঠোনের মাঝখানে অসত্য গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে। ওদিকে দেখ হারামজাদা ভোলার কাণ্ড, একটা আস্ত বাঁশ ঝাড় কেটে নিয়ে এলো, বেড়া দেওয়া হবে বলে। উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ কি হবে রে রাম? কি হবে কি গো বৌদি? কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলো তো। আর এই যে ছোট ডালটা দেখছো, এটা বড় হলে গোবিন্দর জন্য একটা দোলা টাঙিয়ে দেব। এই ভোলা, ভোলা, একটু উঁচু করে বেড়া দিতে হবে কিন্তু, নইলে ছাগল গলা বাড়িয়ে খেয়ে নেবে। দে দে, কাটানি খান আমার হাতে দে, তুই পারবি না।
বললি না ওকে? ওইখানে তবে অসত্য গাছ হোক। মা, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? অত বড় গাছ কখনো হয় বলো? ওই গাছের কি শেকড় বাকড় আছে যে ঘড়া ঘড়া জল ঢাললেই বাঁচবে? ও তো কালই শুকিয়ে যাবে। শুকোবে না ছাই। ভালো চাষ না রানী, তো এই গাছ উপড়ে ফেলে দেগে। বাপরে, তাহলে তো আর কারোর রক্ষে থাকবে না মা। কেন? বাড়ি কি ওর একার যে মনে করলেই উঠোনের মাঝখানে অসত্য গাছ পুঁতে দেবে? তোরা কি কেউ নোস? আমার গোবিন্দ কি কেউ নয়? ওকে তোদের এত ভয়টা কি জন্য শুনি? আমার যদি বাড়ি হতো না রানী, তাহলে দেখতুম ও কত বড় বজ্জা, একদিনে সোজা করে দিতুম। ও ছেলে মানুষ মা, ওর এখন কি বুদ্ধি বলো মা? বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠোনে অসত্য গাছ পোতে? তুমিই বলো। দুদিন যাক, তারপরেও আপনিই ফেলে দেবে। ফেলে দেবে? ও কেন ফেলে দেবে? আমি নিজেই দেব। না মা, না না মামা, ও কাজ করো না মামা। ওকে তুমি তো চেনো না মা। আমি ছাড়া ওর বড় ভাইও ছুতে সাহস করবে না মা। মা মা আজকের দিনটা থাক, তুমি দেখো মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই কাপড় ছাড়কে যা। উঠোনের মাঝখানে অসত্যের ছাওয়া, আবার দোলা খাটানো হচ্ছে। হতচ্ছাড়া। মা মা, সর্বনাশ হয়েছে মা। দিদিমা ছোট বাবুর গাছ ফেলে দিয়েছে। সে তো স্কুল থেকে এসে কাউকে রক্ষে রাখবে না। কি বলছিস তুই? না তো মা, রামের গাছের কি হলো? ওই যে ওখানে। বৌদি, ও বৌদি, আমার গাছ কোথায়? বলছি এদিকে আয়। না, যাব না। আমার গাছ কই? এদিকে আয় না বলছি। শোন, মঙ্গলবার কি অসত্য গাছ পুঁততে আছে রে? কেন, কি হয়? তাহলে বাড়ির বড় বউ মরে যায় রে। যাহ, মিছে কথা। না রে, মিছে কথা নয়। শোন না আমার কথা, পাঁজিতে লেখা আছে। কই পাঁজি দেখি? তুই কি ছেলে রে, মঙ্গলবার পাঁজির নামও করতে নেই। এ কথা যে ভোলাও জানে। ও তো আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ নেই না বৌদি? না, আর দোষ নেই রে। আচ্ছা রাম, আমি মরে গেলে তুই কি করবি রে? যা, বলতে নেই। বুড়ি তো অনেক হলুম, মরবো না রে? তুমি বুড়ি বুঝি? একটা দাঁতও পড়েনি, চুলও পাকেনি। চুল না পাকতে আমি নদীর জলে একদিন ডুবে মরবো। নাইতে যাব আর ফিরবো না, দেখবি। কেন বৌদি? তোর জ্বালায় আমার মাকে যে তুই দেখতে পারিস না, দিন রাত ঝগড়া করিস। সেই দিন তোরা টের পাবি, যেদিন আমি আর ফিরবো না। আচ্ছা, আমি আর ওকে কিছু বলবো না, কিন্তু ও কেন আমায় এমন করে বলে? বললেই বা, উনি তো আমার মা। বল, তোরও তো গুরুজন। আমাকে যেমন তুই ভালোবাসিস, ওকেও তেমনি ভালোবাসবি। বল আমাকে, বাসবি তো? বল না, বাসবি তো? এরপর 2-4 দিন বেশ শান্তিতেই কাটলো। হঠাৎ একদিন দুপুরে রাম খেতে বসে ভাতের থালা টান মেরে ফেলে দিয়ে বলে উঠল, ওই ডাইনি বুড়ি রান্না আমি আর খাবো না, কখনো খাবো না। চালি মুখ ধরে গেল বৌদি, ওকে দূর করে দাও, দূর করে দাও। মা, বারবার বলি তরকারিতে এত ঝাল দিও না। অত ঝাল খাওয়া এবারের কারো অভ্যেসে নেই। চুপ কর নারানি, চুপ কর। রান্না শেখাতে আসিস না আমাকে। চুল পাকালাম এই করে, আর এখন কিনা পেটের মেয়ের কাছ থেকে আমায় রান্না শিখতে হবে। হে ভগবান,
করে যাচ্ছ মা? ও মামা, আমার কি কোনো অপরাধ আছে? বলো বলো না তুমি। আমি কচি খুকি নই নারানি, সব বুঝি। তোর ইশারা না থাকলে কি ওর কখনো অত সাহস হয়? মা 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 আজকের মতো আমাকে মাফ করে দাও মা। ও মামা, তুমি যেও না ও মা। ছাড় ছাড়, আটকাস না আমাকে নারানি, যেতে দে। আচ্ছা আচ্ছা বাবা, তুমি একটুখানি বসো। উনি আসুন, তারপর তোমার যা ইচ্ছে হয় করো, কিন্তু এখন যেও না মা। ও মা। তখনকার মতো দিগম্বরী শান্ত হলেন বটে, কিন্তু দুপুরবেলা শ্যামলাল যখন খেতে বসলো তখন তার সামনে কেঁদে কেটে সমস্ত ব্যাপারটা বললেন। শ্যামলাল সব শুনে আত পেটা অবস্থায় ভাতের থালা ফেলে উঠে পড়ল। নারায়ণীও সেই দিন দুপুরে না খেয়ে ছেলেকে নিয়ে শুয়ে পড়ল। রাম বাড়ি ফিরে এসে নারায়ণীর ঘরে ঢুকে তার পায়ের সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে বলল, খিদে পায় যে, কি খাবো? আমি জানি না, নেত্য আছে তাকে বলগে। আমাকে আর জ্বালাতন করিস না তো। খেতে দে তো, সবুর করো। দে। আর কিছু নেই কেন? ছোট বাবু, ভালো চাও তো আজ আর হাঙ্গামা করো না। ওদিকে বাবু না খেয়ে কাচারি চলে গেছে, মাও উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে। গোলমাল শুনে যদি উঠে আসে, তোমার অদিষ্টে দুঃখ আছে বলে দিচ্ছি। রাম এই কথা শুনে আর দ্বিরুক্তি না করে খানিকটা খেয়ে পুকুর পাড়ে গিয়ে বসে রইল। তার খালি মনে হতে লাগলো, সে যদি মুনি ঋষিদের মতো কোনো মন্ত্র জানতো তাহলে এইখানে বসেই সে বৌদির পেট ভরিয়ে দিত। তার কেবলই মনে হলো বৌদি তার দোষে না খেয়ে আছে। সেই দিন রাত্রে শ্যামলাল নারায়ণীকে বলল রামকে সে বিষয়ে আশয়ে ভাগ করে আলাদা করে দেবে। এই কথা শুনে নারায়ণী হতবাক হয়ে স্বামীকে উদ্দেশ্য করে বলল, দেখো, 13 বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন তোমার মা আমার মাথায় এই মস্ত সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেছেন। এখন আমার ঘর কন্যার মধ্যে যদি হাত দিতে আসো, সত্যি বলছি তোমাকে, আমি নদীতে ডুব দিয়ে মরবো। তখন আরেকটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছে সংসার করো, আমি দেখতেও আসবো না। কিন্তু এখন একেবারেই না। তোর এখানে থেকে আর কাজ নেই ভাই, তুই আলাদা কোথাও থাকবে, যা। পারবি তো থাকতে? পারবো বৌদি। তুমি, আমি, গোবিন্দ আর ভোলা। কবে যাওয়া হবে বৌদি? তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি না? না। আর বৌদি যদি মরে যায়? যা। যা নয়, এখন বৌদির কথা শুনিস না, তখন দেখতে পাবি। কখন তোমার কথা শুনি না? কখন শুনিস তাই বল। কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিস না। কালও করেছিস, বল তুই করিসনি? এরপর আমি যেদিকে দু চোখ যাই চলে যাব। আমিও সঙ্গে যাব। তুই কি টের পাবি আমি কখন যাব? আমি লুকিয়ে চলে যাব। আর গোবিন্দ? সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। ও আমি পারবো না বৌদি। তোকে পারতেই হবে। আমি জানি সব মিথ্যে কথা, তুমি কোথাও যাবে না। মিথ্যে নয়, সত্যি বলছি। দেখিস একদিন ঠিক আমি চলে যাব। আর যদি তোমার সব কথা শুনি তাহলে? তাহলে আর যাবই না, তোকেও আর গোবিন্দকে মানুষ করতে হবে না। আচ্ছা, আজ থেকে তুমি দেখো। চাঁদের বুড়ি